সো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাংলা সিরিয়ালের অডিশন দিতে। আর আমি এসেছি কলকাতার টালিগঞ্জ। আর আমি কিভাবে অডিশনটা দেব সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অডিশনে যাওয়ার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে নিলাম। তারপর আমি ছাতনা স্টেশনে পৌঁছে তখন ঘড়ি কাটা 4:43, আর আমার ট্রেন আছে 5:09 শিরোমণি এক্সপ্রেস। তারপর আমি ট্রেনে উঠে পড়লাম। আর এই অডিশনটা হলো স্টার জলসা, জি বাংলা, সান বাংলা এইসব চ্যানেলের অডিশন। সো গাইস ফাইনালি তারপর খড়গপুর জংশনে ঢুকে 8:06 ট্রেন। সো গাইস তারপর কাকুটা দেখতে দেখতে ঝালমুড়ি নিয়ে চলে এলো। তো গাইস আমি তো ভাবলাম যে এই জিনিসটা আর কি সবাই পছন্দ করে। তো গাইস তোমরা কারা কারা এই ট্রেনে উঠলে এই জিনিসটা বেশি পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। A few moments later. সো ফাইনালি চলে এসেছি হাওড়া স্টেশন। দেন এখান থেকে S7 বাস ধরে যেতে হবে কলকাতার টালিগঞ্জ। সো ফাইনালি চলে এসেছি টালিগঞ্জ। আজ আমি খুবই এক্সাইটেড, কেননা ফার্স্ট টাইম অডিশন দিব, তাও আবার এত বড় চ্যানেলে। ওখানে পৌঁছানোর পরেই আমাকে দিল একটা ফর্মটা ফিল আপ করার পরেই দিল একটা স্ক্রিপ্টটা 3-4 লাইনের। বলল এটা 5 মিনিটের মধ্যে রেডি করে নাও, এটা দিয়ে তোমার অডিশন নেওয়া হবে। অডিশন নেওয়ার পরে আমাকে বলা হলো যে তোমাকে সন্ধ্যের মধ্যে কল করে জানিয়ে দেওয়া হবে তুমি চান্স পেয়েছো কি পাওনি। সো আমি যদি এখানে কাজ করার সুযোগ পাই তবে তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আমি চান্স পেয়েছি কি পাইনি। আর অডিশনের রুমের ভিতর কোনো ফোন এলাও ছিল না, সেজন্য কোনো অডিশনের ক্লিপ নিতে পারিনি। সো গাইস ফাইনালি তারপর চলে এলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে। তো গাইস ফাইনালি চলে এসেছি বিরিয়ানি। A few moments later. সো গাইস ফাইনালি ওই দোকানে গেছিলাম বিরিয়ানি খেতে। তো বিরিয়ানিটা এতটা খারাপ লেগেছে আমার। সবাই বলে বিরিয়ানি খেতে ভালো, বাট আমার পক্ষে অতটা ভালো ছিল না। সো গাইস ফাইনালি চলে এলাম আমাদের এই কলকাতা। তো আমার ফোনে বেশি স্টোরেজ নেই, তাও ভিডিও করছি। তো গাইস জায়গাটা মারাত্মক লেভেলে, একটু জাস্ট সিনেমাটিক নেবো। চলে এখান থেকে একটা সিনেমাটিক। সো গাইস সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। আর গাইস অতক্ষণ ছিল ওই ধারের ঘাটটায়, গাইস দেখতে পাচ্ছ ওখান দিয়ে মানে স্টিমারে এই পার্কে আসা যায়। আর এটা হচ্ছে হাওড়ার এদিকে সে গঙ্গার পার নাকি কি বলে। আর ওই যে গাইস ছোটো ছোটো বাসগুলো দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে অনেকজনে ভিডিও বানায়, তো সে দাদাগুলোর নাম লিখছি রাহুল, বাপ্পা, মিস্টার হালদার, অজয়। তো এখান থেকে ওরা ইনস্টাগ্রামে ভিডিও বানায়, আমি প্রায় দেখি, ঠিক আছে, আসা যাওয়া করি। আর এদিকে সামনে একটা ঘাট আছে মানে গঙ্গার ঘাট, ওইটা দিয়ে আসা যাবে। আর এই যে সামনেই সবাই গঙ্গার স্নান টান করছে। আর এদিকে দেখতেই পাচ্ছ গাইস সব কাপেল টাপেল বসে আছে। আর একটা কথা গাইস, এখানে যে সামনে দুজন বসে আছে না, ওদের আমি আইফোনে ছবি তুলে দিলাম। তো ওরা বলছে প্লিজ একটু হেল্প মি। তো আমি ফটো তুললাম, কাপেল টাপেল এরা মানে ঘুরতে এসেছে। সো গাইস তারপর আমি চলে গেলাম ব্রিজের ওপারে। ওখান থেকে জাহাজের ভিউ দেখতে লাগলাম। মানে এখান থেকে এতটা সুন্দর লাগছে, আরও জাহাজে চাপলে কতটা সুন্দর লাগবে। তাই ভাবছিলাম যে নেক্সট টাইম গেলে অবশ্যই চাপবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর চলে এসেছিলাম হাওড়ার ব্রিজের ওই বাস স্টপেজে। তো এখানে এসে দেখি আমি হয়তো কোনোদিন এখানে এসে খাইনি। তো এখানে বললাম যে জাস্ট একটুকুন হালকা পাতলা করে আখের রস খাওয়া যাক।
তো সে কারণে আর কি এখানে দাঁড়িয়ে রয়েছে যে কাকা কখন আর কি মানে দেবে। তো 20 টাকা করে জাস্ট গ্লাস ছিল। তো এখানে আলেই দেখবে হাওড়া যদি কোনো এসে থাকো অবশ্যই দেখতে পাবো যে এই জুসের আর কি বেশি চাহিদাটা। A few moments later. তো গাইস তোমরা যদি আসতে যাও তাহলে এখানে টিকিট কাটতে হবে, আর এই যে এই গেটটা দিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে সে হাওড়া জংশন। The next day. সো গাইস আমি আজকে যাচ্ছি অ্যাক্টিং ক্লাস। খুবই এক্সাইটেড, কেননা এই প্রথমবার কোনো অ্যাক্টিং ক্লাস করতে যাচ্ছি। আর তোমরা হয়তো ভাবছো অ্যাক্টিং ক্লাসটা আরও কি, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. সো গাইস ফাইনালি তারপর চলে এসেছিলাম অ্যাক্টিং ক্লাসে। তোমরা দেখো কিভাবে অ্যাক্টিং ক্লাস নেওয়া হয়। দিদি ভাই আর কোনো বলছি, দিদি ভাই নিজে জাল পেতেছে, ওখানে ভাইকে উদ্ধার করতে 1 মাসের পরে মাহির উপরেই সবকিছু নির্ভর করছে। মানুষ স্টেটমেন্ট এখানে কোনো ফ্যাক্টরি না। ও বললো তুমি একটা লাভ কিছু হবে না। এরকম বলছো কেন তুমি? বলছি তার কারণ ওই মন্ত্রের কথা আমি আগুন দেখেছি। ওর টার্গেট অগ্র না আমি। ও আমাকে ছেড়ে কথা বলবে না, কিন্তু মাহির মাধ্যমে ভাইকে তো ছাড়িয়ে আনি। তাতে লাভ ও আবার কিছু না কিছু ঝামেলা বাঁধাবে। তাহলে তুমি এখন কি করবে দিদি ভাই? আর চাইবো মানুষ সাথে ওর বিয়েটা আমি কিছুতেই মেনে নেবো না। রইলে পরে একটাই উপায়, আমি সারেন্ডার করবো। তুমি সারেন্ডার করবে? তুমি বুঝতে পারছো তোমার কি অবস্থা হবে সারেন্ডার করলে? শোন কোনো, আমি এ বাড়িতে এসে তাই আমার থাকা না থাকার কার কি যায় আসে? ওভাবে বলছো না দিদি ভাই। সারা জীবন আমি তোমাকে চেয়েছিলাম, এখন তুমি আমার পাশে আছো, কিন্তু তোমাকে যতটা আমি চেয়েছি তুমি ততটাই আছো। তোমাকে ওভাবে বলো না দিদি ভাই। সারা জীবন তোমাকে পেতে চেয়েছি, আর আমি সেভাবে তোমাকে তুমি পাশে। তোদের মায়ের কাছে ফিরে যেতে পারিনি, ভুলেই গিয়েছিলাম যে আমি আর নেই। তোমার আমাকে কে বুঝবো বলো? তুই আমার সেরা বড় কারণ। জীবনে একা হলো তুই তো কখনো হার মেনে নিসনি, তাই আজ আমি না থাকলেও তুই যে হার মেনে নিবি না সেটা আমি জানি। না থাকাটা আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার। তবু আমাকে যে যেতেই হবে মামু। তুই মামা ভালোবাস, আমি চলে যাবো মামু। কোথায় যাবে তুমি দিদি ভাই? দিদি তোমাকে নিয়ে অনেক কষ্ট দেবে, তুমি জানো। নিজের কষ্টের জন্য কখনো কি তুই দায়িত্ব থেকে পিছিয়ে এসেছিস? তোকে দেখেই তো আমি শিখেছি